আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াস লাভার্সে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, মানে দেখাতে চাই যে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমের আচার বানাবো। লামিয়ার ছাদে কাপড় নাড়ি দিতে যায়, গাছ থেকে অনেক কাঁচা আম পাড়ে নিয়ে আসছে। তো এই আমগুলো দিয়ে হঠাৎ করে প্ল্যান করলাম যে আচার বানায় খাই। আমে এখনও আটি হয়নি, তো যেহেতু একবারেই জ্বালা কাঁচা আম, মানে জাস্ট চাটনি হ্যাঁ টাইপের জাস্ট চাটনি টাইপের আচার হবে। তো লামিয়া ছিলতেছে। তো এই যে আমার বর আম কাটার চেষ্টা করতেছে বটিতে, আর আমি এখানে বসে বসে বাবুকে পাহারা দিচ্ছি। মায়াস বাবু তো বল বলতেছি, হ্যাঁ আমি আমগুলোকে না বল বলতেছি। মায়াস বাবু তো আমগুলোকে বল হিসাবে নিয়েছে, বল হিসাবে খেলা করছে, মাটিতে সব ফেলায়। ইয়ে দিয়ে চাকু দিয়ে কাটা যায় না, এই বটি লাগবে। এই এখানে যে চাপাগুলো আছে খুব শক্ত। হ্যাঁ আটি আটি জমতেছে এই জন্য। ওইটা দিয়ে পারতে। তো এখানে আম ছিল হচ্ছে লামিয়া, আর এখন আমার বর হচ্ছে আমগুলো কেটে দিচ্ছে। এখন লামিয়ারও ঝোঁক উঠেছে, ও আম কাটবে। ও বলতেছে ভাইয়া তুমি আমাকে আমগুলা ফালি করে দাও, আমি তারপর আমগুলা হচ্ছে কেটে নিচ্ছি। এইটা কাটতে। আর মায়াস ঘুরে ঘুরে উঠে ওই বটির কাছে যাচ্ছে। কেন তোমাকে তো মিষ্টি বলো, তুমি এখানে থাকো আপু। তোমাকে আমি খুব বকে দিব কিন্তু, আমি এবার রেগে যাচ্ছি। মায়াস সবগুলো আমগুলো একখানে করো, এটা তোমার কাজ। তুমিও ব্লগে আসছো, তোমারই চ্যানেল। হ্যাঁ উঠো উঠো, উঠবা সোফায় উঠো তো বাবা। আপনি উঠতেছে সেটা। উঠছে উঠছে আমার বাবাটা, উঠছে। স্ট্রং বয় আমার বাবা, আমার বাবা তো স্ট্রং বয়। ও তো সারাদিনই ওই ঘরে উঠছে, দাঁড়াইছে। মায়া যখন অল্প অল্প করে দাঁড়ানো শিখতেছে, মানে যে কোনো জিনিস ধরে দাঁড়ানোর চেষ্টা করে। আচ্ছা, এই সাইজ রাখলে তো হবে না, কারণ এটা জমে ছোট হয়ে যাবে। হ্যাঁ জমে ছোট হবে, নরম হয়ে আসবে যখন আমি দিব। না এই সাইজ না মুই কাটি এই তুই কিভাবে কাটতেছিস? এভাবেই কাট, যেভাবে তোর ভাইয়া দেখাচ্ছে ভাবেই কাট। এরকম হ্যাঁ এই এরকম করে। তুই তো ফালাটি করে দেন। এই ওক ফালাটি করে দাও, তোরা চাকু দিয়ে কাটতে তোর কষ্ট হবে। তো মায়া চেষ্টা করতেছে উঠার, বাট পাচ্ছে না। অনেক চেষ্টা করতেছে, আসলে ওর ধরার স্কোপই পাচ্ছে না, কারণ সোফার কাপড়টা হচ্ছে পিচ্ছিল, তো ওর হাত হচ্ছে পিচ্ছিল, মানে পিছায় যাচ্ছে। এই যে পাচ্ছে না দেখে ওরা রেগে যাচ্ছে। এই যে পারছে 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 পারছে। শক্তি দিয়ে উঠে গেছে আমার আপু। আয় ডাইটা। তোমার এই উঠাটা একটা ছোট্ট ছোট্ট 30 সেকেন্ডের ব্লগ হবে, যে চেষ্টা করতেছো। একবার না পেলে রেখে দাও সেরকম। হ্যাঁ না না রাখতাম না এটা হচ্ছে একটু শর্টে ছাড়ে দিব কাট করে। ওরে ফালাটি করে দিলে তো বুঝতাম দেয় না কি দিলে বাবাই উঠি দিলে যাইবি মায়া যে বাবাই। খাটের ইয়া হইলো এটা লম্বা না, হ্যাঁ। এইভাবে ধরে 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 ওই ও সাইড বেডটাতে যায়। মায়া যে এখন একটু সুস্থ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপা যে বাবু আস্তে আস্তে আবার আগের ফর্মে ফিরে আসতেছে। মানে ও যদি সুস্থ থাকে তাহলে গোটা বাসা আমার চেঁচামেচি চিল্লা চিল্লি, এদিক এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে হামাগুড়ি দিয়ে। আর মাঝখানে অসুস্থ হয়ে ছেলেটা আমার খুব দুর্বল হয়ে পড়েছিল, খুব টেনশনে ছিলাম ওকে নিয়ে। তো দেখুন মায়াজ কি সুন্দর করে দাঁড়ায় আছে। তো আমাদের আম কাটা শেষ হয়ে গেলে তারপর আচার করার জন্য সব ব্যবস্থা শুরু হবে। তো সেই আচার করার ব্লগ আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এতটুকুই আম হয়েছে, এখন আমরা আমের আচার বানাবো। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে হচ্ছে ডাল মশলা দিয়েছি একটু পরিমাণ, আর 7-8টা শুকনো লঙ্কা দিয়েছি, আর সাথে একটু গোটা ধনিয়া অ্যাড করেছি। তো এখন আমি এই সব মশলাটুকু হালকা ভেজে নেব, বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা একটু ভাজে নিয়ে তারপর আমি সেটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে আমি সব উপকরণ ব্লেন্ড করে নিয়েছি, আর এই সব মশলাটুকুই আমি সে চাটনিতে দিয়ে দেবো। তো এই তো প্রথমেই বলে দেই, আজকের এই আচার রেসিপিটা আমার হাজবেন্ডই তৈরি করছে। তো চলুন শেয়ার করি। তো প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিলাম, এবং তার সাথে অ্যাড করব একটু পরিমাণ খাঁটি সরিষার তেল। তো আমরা সাধারণত আচার তৈরি করতে সয়াবিন তেল আর সরিষার তেলটা একসাথে দিয়ে থাকি, একেবারে সরিষার তেলের আচারটা খাওয়া হয় না, মানে বলতে গেলে ভালো লাগে না, আমার কাছে অন্তত ভালো লাগে না, তাই দুটা তেল একসাথে অ্যাড করে দিলাম। এবার এই তেলটা হালকা একটু গরম হয়ে আসবে, তেলটা যখন গরম হয়ে আসবে তারপর আমি তাতে একটু পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। এই যে রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে দিব। যখন রসুন কুচিটা হালকা বাদামি কালার হয়ে আসবে তারপর আমরা তাতে কেটে রাখা আমগুলো দিয়ে দিব। তো
তো এই যে রসুনটা হালকা বাদামি কালার হয়ে এসেছে, এখন আমার হাজবেন্ড কাটা আমগুলো দিয়ে দিচ্ছে। আসলে আজকের এই আচারের রেসিপিটা আমার হাজবেন্ডই তৈরি করতেছে। তো মানে আমার হাজবেন্ড আর আমি দুজন মিলেই এই আচারের রেসিপিটা বানাবো। তো চলুন দেখতে থাকুন আমাদের এই আচারের রেসিপি। এখন ভালো করে তেলের সাথে আর ওই রসুনের সাথে আমগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব। তো এখানে আমের আচার বানাতে গেলে আমগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আর বারবার নেড়ে নিতে হবে। যখন ভালো করে তেলের সাথে এবং ওই রসুনের সাথে আমগুলো ভালোভাবে মাখামাখি হয়ে যাবে, তারপর আমরা তাতে ঢেলে দিব চিনি। তো চলুন দেখতে থাকুন। তো আমগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমগুলোর গায়ে তেল সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন আমি আমের উপরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তা আমি এখানে শুধু চিনি ব্যবহার করব না, চিনির সাথে গুঁড়ো ব্যবহার করব। কিন্তু আগে আমি প্রথমে চিনিটা অ্যাড করে নিচ্ছি। চিনিটা অ্যাড করে দেওয়ার পর আমি আমের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব। যখন আমটা চিনির সাথে গলে যাবে, মানে হালকা একটু গলে গলে আসবে, তারপর আমি তাতে অ্যাড করব গুড়। তো চিনি দেওয়ার পর আমি আমটাকে আবার বারবার নেড়েচেড়ে নিচ্ছি। আসলে আমের আচার তৈরি করতে গেলে একটু বেশিক্ষণ ধরেই আমটাকে কষাতে হয়, নয়তো আমের আচার ঠিক ভালোভাবে হয় না। তো আসলে আমার এই আমের আচারটা বলতে গেলে আপনারা আমের আচারও বলতে পারেন, আবার আমের চাটনিও বলতে পারেন। এই আমের আচার আর চাটনি কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো এই যে দেখুন আমগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। তো এখন আমি এখানে যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটুকু দিয়ে দিলাম। এখন আমি আবার এই আমের সাথে সব মশলাটুকুকে কষিয়ে নিব। মশলাটা যখন ভালোভাবে আমের সাথে লেগে যাবে, মাখো মাখো হয়ে যাবে, তারপর আমি তাতে অ্যাড করব গুড়। তো এদিকে আমার হাজবেন্ড তো আম কষাতে কষাতে ওর হাতের ব্যথা অলরেডি উঠে গেছে, ও আর পারছে না। ও আমাকে বলতেছে আমার হাত লেগে যাচ্ছে, আমি আর কষাতে পারছি না। তো আমি ওকে বললাম যে আচ্ছা তাহলে আমাকেই দিয়ে দাও, আমি আমটা ভালোভাবে কষিয়ে নিই, তুমি তো অনেকক্ষণ ধরে কষালে। আর এই আমের আচার বা চাটনিটাকে আপনারা যত ভালো করে কষাবেন, ততই কিন্তু আমের আচার বা চাটনির খুব স্বাদ হবে। তো মশলা দিয়ে দেওয়ার পর আমি আমটাকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এখানে ইউজ করব একটু পরিমাণ হলুদ, যাতে আমের কালারটা আসে, সেজন্যই কিন্তু এই হলুদটা দিয়ে দেওয়া হলো। আর এখানে অ্যাড করব শুকনো মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকমভাবে ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। তা আমরা সাধারণত আমের আচার বা যে কোনো আচারের ক্ষেত্রে ঝাল, তারপর টক, আবার মিষ্টি সমান পরিমাণে রাখার চেষ্টা করি। তো সেই পরিমাণ অনুযায়ী আমরা এখানে ঝাল ব্যবহার করে নিলাম। এখানে অ্যাড করব পরিমাণ মতো একটু লবণ, যাতে আচারের স্বাদটা আরও খুব সুন্দর হয়ে ওঠে। তো এখন আমি সব উপকরণগুলো আবার ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর বারবারই বলছি, আমের আচার বা চাটনিটা আপনারা যত ভালো করে কষিয়ে নেবেন, ততই কিন্তু আমের আচার বা চাটনির খুব স্বাদ বেড়ে যায়। তো আমাদের এই আমের আচারটা তৈরি করতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লেগেছে। আসলে রেসিপিটা খুবই সহজ, খুব কম মশলায় সব কিছু রেডি হয়ে যায়, কিন্তু সময়টা লাগে আসলে এই আচারটা যখন আমরা রেডি করি তখন কষানোর জন্য অনেক সময় লেগে যায়। আমি ভালো করে আমগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব দানা গুড়। তো এখন আমি এই দানা গুড়ের সাথে আমগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো দেখতে থাকুন আমার এই রেসিপিটা। তো এই যে গুড়ের সাথে আমগুলোকে ভালোভাবে কষাতে কষাতে আমার একটু কড়াইয়ে হালকা একটু লেগে গিয়েছিল। তো আমার আমের চাটনি বা আমের আচার বলেন, এটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আর এটার টেস্ট কিন্তু সত্যিই অনেক মজার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখন এটা বাটিতে উঠায় নেব। এটা আপনারা চাইলে রোদে শুকাতেও পারেন, আর যদি রোদে শুকাতে না দেন তাহলে আপনারা ফ্রিজে রেখে 2-3 মাস যাবত খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো গাইস, আমাদের আচার বানা অলরেডি শেষ। এই প্রথম এই বছরের কাঁচা আমের আচার আমাদের ছাদ থেকে লামিয়া নিয়ে এসেছিলো, এই জন্য আমরা লামিয়ার জন্য একটু আচার বানালাম। যদিও আমি হেল্প করতেছিলাম, কিন্তু বন্যা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না।
বন্যা পুরো আচারটা সুন্দর করে বানালো। আমি একটু খাই দেখতেছি, খুব মজা, মানে অনেক টেস্টি হয়েছে। তো ঠিক আছে, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো থাকো, গুড নাইট, শুভরাত্রি, শুভকামনা রইল সবার জন্য।